সোনালী খাতুনের জামিন, বাংলাদেশের কোর্টে সোনালীর জামিন মঞ্জুর। বাংলা বলায় সোনালী সহ 6 জনকে সীমান্ত পার, 6 পরিযায়ীকে বাংলাদেশে পাঠায় দিল্লি পুলিশ। সোনালী সহ 6 জনের জামিন বাংলাদেশের কোর্টে। বাংলাদেশে জেলবন্দি বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী 26শে জুন অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে তাকে পাঠানো হয়। আজ বাংলাদেশের আদালতে জামিন মঞ্জুর। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অক্ষয়। অক্ষয়, আজ বাংলাদেশের আদালতে ঠিক কি হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের পাইকরের এই যে দর্জিপাড়া এই এলাকার অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 6 জনকে দিল্লি পুলিশ প্রায় 6 মাস আগে পুশব্যাক করেছিল বাংলাদেশে, এবং তারপর বাংলাদেশ পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। সেই মতো বাংলাদেশে তারা জেলবন্দি ছিল, এবং সেই মামলার আজকে বাংলাদেশের আদালতে আজকে শুনানির দিন ছিল, এবং সেখানে আদালত তাদের এই 6 জনের জামিন মঞ্জুর করেছে, এবং 5,000 টাকা বন্ডে তাদের জামিন মঞ্জুর হয়েছে। এবং এই জামিনের পর খুশি পরিবার, তার কারণ এই সোনালী খাতুন অন্তঃসত্ত্বা ছিল, এবং তার ফলে তার পরিবার চিন্তায় ছিল দীর্ঘদিন থেকে, যে প্রায় 6 মাস হতে ছিল বাংলাদেশে বন্দী ছিল, তারা দেশে কবে ফিরবে সেই নিয়ে চিন্তায় দিন কাটছিল। তবে আজকে জামিনের পর রীতিমতো খুশি পরিবারের সদস্যরা। অক্ষয়, জামিন তো হলো, বাংলাদেশ আদালতে জামিন তো হলো, কিন্তু দেশে কবে ফিরবেন তারা? দেখো, জামিন হলেও দেশে কবে ফিরবে সেটা এখনো স্পষ্ট না। তার কারণ বাংলাদেশ আদালত তাদের জামিন দিয়েছে 5,000 টাকা বন্ডে, এবং বেশ কিছু নির্দেশ দিয়েছে তাদের মেনে চলতে হবে। এবং আগামী এই মামলার আগামী দিন এবং হাজিরার দিন বলা যায় ডিসেম্বরের 3 তারিখে তাদেরকে আদালতে হাজিরা দিতে হবে, এবং আদালতের বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ মেনে তাদের চলতে হবে। তবে দেখার বিষয় তারা দেশে কবে ফিরছে। তবে এখনো আজকে জামিন হলেও তারা কিন্তু এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না। বেশ, ধন্যবাদ অক্ষয়। আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো। বাংলাদেশ কোর্ট থেকেও 6 জনকে জামিন দিয়েছে, এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথম থেকে এই পরিবারের পাশে থাকার জন্য। একদম প্রথম থেকে, যেহেতু বাংলাদেশ কোর্ট থেকেও বারবার বলা হচ্ছিল এবং ইন্ডিয়ান হাই কমিশনকেও চিঠি পাঠাচ্ছিল যে এরা 6 জনই হচ্ছে বৈধ নাগরিক, বৈধ ভারতীয় নাগরিক, এদের আধার কার্ড হচ্ছে ভারতীয় আধার কার্ডের সঙ্গে ম্যাচ করছে, এদেরকে নিয়ে যাওয়া হোক, এবং এদেরকে অবৈধভাবে পুশব্যাক করা হয়েছিল। কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে কোনো রকম রিপ্লাই আসেনি। সোনালী যেহেতু প্রেগনেন্ট আছে, সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখন বাংলাদেশ কোর্টেও ওদেরকে কিন্তু জামিন দিয়েছে আজকে। আমাদের সঙ্গে সরাসরি অক্ষয় রয়েছে। অক্ষয়, জামিন তো হয়ে গেছে, জামিন পেলেও এখনই দেশে ফিরতে পারছে না সোনালীরা, ঠিক কি কি প্রসেস রয়েছে এই মুহূর্তে? দেখো, তোমাকে জানি রাখি, বাংলাদেশ আদালত এই সোনালী খাতুন সহ 6 জনের জামিন মঞ্জুর করলেও সেখানকার আদালতের বেশ কিছু নির্দেশ দেওয়া আছে, সেগুলি মেনে চলতে হবে। যেমন আগামী ডিসেম্বরের 3 তারিখে সেই আদালতে তাদেরকে হাজিরা দিতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত এই দেশের সরকার বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করছে কিনা, এবং পুরো 2 দেশের আলোচনার সাপেক্ষে তারা কিন্তু দেশে আসবে। তবে জামিন হলেও এখনো পর্যন্ত তাদেরকে কিন্তু বাংলাদেশেই থাকতে হবে, এবং সেই নিয়ে কিন্তু পরিবারের সদস্যদের সাথে কথা বলছিলাম, তারাও কিন্তু দিন গুনছিল যে জামিন তো হয়েছে, তারা সোনালীরা কবে দেশে ফিরবে। তবে দেখার বিষয় যে তাদের জামিন হওয়ার পরও এই দেশের তরফ থেকে কিভাবে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের কিভাবে ফিরিয়ে আনা হবে সেই দিকে তাকিয়ে সকলেই। একেবারেই অক্ষয়, আমাদের ঠিক সেদিকেই নজর থাকছে যে কবে দেশে ফিরতে পারেন তারা। আর সোনালীকে নিয়ে আজ সুপ্রিম নির্দেশ নয়, সুপ্রিম কোর্টে সোনালী খাতুন মামলার শুনানি। তবে আজ কোনো নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। সুপ্রিম কোর্ট ঠিক কি বলল, আজ কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের? দেখো, আজকে সুপ্রিম কোর্টে যে মামলাটির শুনানি ছিল সেটি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল কেন্দ্র সরকার, এবং সেই মামলারই শুনানির সময় বধূ শেখ অর্থাৎ সোনালী খাতুনের বাবা, তার তরফ থেকে আবেদন জানানো হয় যে সোনালী খাতুন এই মুহূর্তে অ্যাডভান্স প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং তাকে কোনোভাবে যেন ভারতে নিয়ে আসা হয়। এবং তিনি যখন চোপাই নবাবগঞ্জে তাকে এই মুহূর্তে রাখা রয়েছে, এবং
সেখান থেকে তাকে মানবিকতার খাতিরে মহানন্দা বর্ডারে যখন তিনি এসে পৌঁছাবেন তাকে যেন ভারতে আসতে দেওয়া হয়। সেই সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি তারা নিজেদের মধ্যে আলোচনা করেন এবং তারা বলেন যে যদি এরকমটা সম্ভব কিনা যে তাকে ভারতে আসতে দেওয়া হলো এবং তাকে হাসপাতালে রাখা হলো, সেখানে নজরদারিতে তিনি থাকলেন, কিন্তু মানবিকতার খাতিরে সেটা করা সম্ভব কিনা। তারপরে সলিসিটর জেনারেল এই মামলায় যুক্ত হন এবং সেই সময় দাঁড়িয়ে সলিসিটর জেনারেল বলেন যে মানবিকতার খাতিরে তারা এই গোটা বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বিষয়টিকে বিবেচনা করার জন্য। সর্বোচ্চ আদালতের তরফ থেকে প্রধান বিচারপতি সূর্যকান্ত তারপরেই জানিয়ে দেন যে তারা আজকে এই নিয়ে অর্থাৎ সোনালী খাতুনের মামলা নিয়ে তারা কোনো ডিরেকশন দিচ্ছেন না, কিন্তু তারা কেন্দ্রকে বলছেন গোটা বিষয়টি মানবিকতার খাতিরে খতিয়ে দেখার জন্য এবং একই সঙ্গে তারা এটাও জানিয়ে দিয়েছেন যে আগামী পরশুদিন টপ অফ দ্য বোর্ডে এই মামলার শুনানি হবে। একই সঙ্গে এই মামলার যখন সর্বোচ্চ আদালতের তরফ থেকে এই বক্তব্য রাখা হয় তখনই কিন্তু বধূ শেখের তরফ থেকে এই বিষয়টিও উল্লেখ করা হয় যে যখন সোনালী খাতুনের বিষয়টি কনসিডার করা হবে তখন যেন এটাও মাথায় রাখা হয় যে তার 8 বছরের ছেলে রয়েছে যে নাবালক এবং তার বিষয়টিও যেন কনসিডার করা হয়। অর্থাৎ সোনালী খাতুনকে প্রত্যাবর্তনের যদি বিষয়টি মানবিকতার খাতিরে কনসিডার করে তাহলে সেক্ষেত্রে তার 8 বছরের ছেলের বিষয়টিও যেন কনসিডার করা হয়। কেন্দ্রের তরফ থেকে সলিসিটর জেনারেল জানিয়েছেন যে তারা মানবিকতার খাতিরে গোটা বিষয়টি খতিয়ে দেখবেন এবং কেন্দ্রের সাথে কথা বলবেন। তবে সোনালী খাতুনের ভবিষ্যৎ কি হচ্ছে এবং কেন্দ্র মানবিকতার খাতিরে সোনালী খাতুনকে এদেশে আসতে অ্যালাউ করছে কিনা সেটা কিন্তু পরিষ্কার হবে পরশু দিনের মামলার যখন শুনানি হবে তখনই কেন্দ্রের তরফ থেকে কি জানানো হয় তারপরে। একেবারে নজর থাক আমাদের সেই খবরে। ধন্যবাদ মৈত্রী। বাংলাদেশের জেলে বন্দি মেয়ে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব সোনালীর বাবা। কিভাবে থাকলো কি না থাকলো আমরা তো চোখেও দেখতে পারি, এবং এতদিন ধরে কিসের লেগে ওখানে মিলে বাংলাদেশে একটা গর্ভবতী মেয়ে চলে 4-5 মাস থেকে বাংলাদেশে তাকে জেল খানায় ভর্তি করে দিলে আর কে ক্ষতিপূরণ করবে? আমরা তো অপেক্ষা করি চোখের পানি শুকাই গেল আমাদের বয়ান তাকান দেখতে দেখতে। হাইকোর্টে রায় দিলে সেটাও মানা হলো না, আবার সুপ্রিম কোর্ট চলে গেল। আমরা তো বাইরে খেতে পেয়ে না, পেটের দ্বারা দিল্লি গেছিলাম, পুষ্পাক করে দিল্লি থেকে একবার বাংলাদেশ পাঠান দিলে। বাংলাদেশি না ভারতীয় নাগরিক এটা একটু যাঞ্চ করে দেখতো। বাংলা কথা বলার জন্য বাংলাদেশ পাঠান দিয়ে আছে মোদী সরকার বিজেপির। আটক পরিযায়ীদের ছাড়লো ওড়িশা পুলিশ। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। নলহাটির 5 পরিযায়ীকে আটক করে ওড়িশা পুলিশ। 30-35 বছর ওড়িশায় ফেরিওয়ালার কাজ। আধার, প্যান, ভোটার কার্ড দেখালেও রেহাই নয়। তবে রাজ্য প্রশাসনের তরফে যোগাযোগের পর রেহাই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অক্ষয়। এতগুলো বছর ওড়িশায় কাজ করার পরও বাংলা বলাতে রীতিমতো হেনস্থার শিকার হয়েছেন তারা, তবে শেষমেশ রেহাই পাচ্ছেন। কবে বাড়ি ফিরছেন তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের নলহাটি থানার যে ভগলডুগি গ্রাম সেখানকার 5 জন পরিযায়ী শ্রমিক প্রায় 30 থেকে 35 বছর ধরে উড়িষ্যার যে আগরপাড়া থানা এলাকা সেখানে তারা ফেরিওয়ালার কাজ করেন এবং তাদেরকে শনিবার বাংলাদেশি সন্দেহে প্রথমে পুলিশ আটক করে এবং তারপর সেখানে বিতর্ক শুরু হয়, যেখানে বৈধ ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নথি তারা জমা করেছিল পুলিশকে, তবুও তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল পুলিশ। তারপর সেই খবর সংবাদ মাধ্যমে এবং নিউজ 18 বাংলায় সম্প্রচার হয় সেই খবর, এবং সেই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে সেখানকার পুলিশ। সেই মতো গতকাল বিকেলের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে এখনই তারা কিন্তু এই রাজ্যে ফিরতে পারছে না, তার কারণ সেখানকার থানার পুলিশের তরফ থেকে তাদের নির্দেশ দিয়েছেন যে পরপর তাদেরকে 5 দিন সেখানকার স্থানীয় যে থানা সেই থানাতে তাদেরকে হাজিরা দিতে হবে। এবং এখানেই প্রশ্ন হচ্ছে, যেখানে এই পরিযায়ী শ্রমিকদের বৈধ ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত নথি আছে এবং 2002-এর যে এসআইআর লিস্ট সেখানেও তাদের নাম আছে, সেক্ষেত্রে কিভাবে বাংলাদেশি সন্দেহে তাদেরকে প্রথমে আটক করলো এবং তারপরে চাপে পড়ে পুলিশ সেখানে ছেড়ে দিল। তবে দেখার বিষয় তারা কবে বাড়ি ফিরছে সেই নিয়ে, তার কারণ তাদেরকে 5 দিন এখন হাজিরা দিতে হবে সেই থানায়। বেশ, ধন্যবাদ অক্ষয়। এখানকার পুলিশ এসে ডকুমেন্টস নিয়ে গেল আর বললে আগরপাড়া থানাতে দেখা করবি। আমরা দেখা করে এলাম। তারপরে এসেছিল ভদ্রক থানা পুলিশ। তারপরে ফটাম করে একদিন ফেরিতে গেলাম সকালবেলায়। তারপরের দিন বললো কি তোরা ফেরি থেকে এক্ষুনি আধা ঘন্টার ভিতরে দেখা কর। আমরা তাড়াতাড়ি এসে থানাতে দেখা করলাম। ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাদেরকে ডিটেন্স ক্যাম্পে ভরে দিল। ডিটেন্স ক্যাম্পে ভরার পরে 1 রাত থাকলাম। এখন কোথা থেকে কি হলো বুঝতে পারছি না, আপনাদের দয়া। কিন্তু ওই সকালবেলায় আবার ওই ডিটেন্স ক্যাম্প থেকে ডাইরেক্ট আমাদেরকে এনে
আগরপাড়া থানাতে নিয়ে গেল, থানাতে সব দেখা দেখি করার পর আবার রুমে রেখে গেল। আর রুমে রেখে যাওয়ার পরে বললো কি প্রত্যেকদিন সন্ধ্যায় গিয়ে এই আমাদের আগরপাড়া থানাতে একটু দেখে আসবি, কিন্তু এরকম করতে হবে, তারপর আর টেনশন নাই।